আমি তো মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা 99% ব্যর্থ হয়েছে। তিনি নিজেকে সফল দাবি করছেন, নিজে দাবি করলেই কি হয়? নিজে যে দাবি করছেন সেই দাবি তো ভুল প্রমাণিত হয়েছে। এই যে ছাত্ররা আন্দোলন করছে, আচ্ছা আপনি বলেন তো, আপনার কাছে আমি প্রশ্ন করছি, কি দাবি নিয়ে এই ছাত্ররা আন্দোলন করছে? কোনো দাবি দাওয়া আপনি জানেন? জানেন কিছু? জানেন না? আমরা কেউ জানি না। ছাত্ররা নেমে যাচ্ছে, কারা নামাচ্ছে? আওয়ামী লীগ নামাচ্ছে, টাকা দিয়ে নামাচ্ছে। আওয়ামী লীগ এখন এই পরিবেশ অস্থিতিশীল করার জন্য টাকা পয়সা ব্যাপকভাবে ঢালছে। আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ ক্ষুদ্র একটি শক্তি, তাহলে আপনি ভুল করবেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে ফেসিবাদ 15 বছর ধরে ভারতের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল, সেই ফেসিবাদ কিন্তু এখনো বাংলাদেশ থেকে যায়নি। আপনি সচিবালয়ের কর্মকর্তাদের দেখেন, তারা কিন্তু ঠিক মতন কাজ করে না। আপনি দেখেন পুলিশের কর্মকর্তাদের, তারা ঠিক মতন কাজ করে না। আপনি র্যাব বলেন, অন্যান্য বাহিনী বলেন, কেউ ঠিক মতন কাজ করে না। অর্থাৎ সরকারের কথা শোনার মতন কর্মকর্তা আমি মনে করি 10%, আর 90% কর্মকর্তা হাসিনার প্রতি ভালোবাসা রয়েছে। কারণ কি? কারণ 15 বছর ধরে ভারতের সহযোগিতায় হাসিনা তার সংসার সাজিয়েছিল। এখন সেই সংসার থেকে হাসিনা হয়তো একটু দূরে রয়েছে, বাকিরা তো রয়ে গেছে, বাকি পরিবারের সদস্যগুলো। সুতরাং এই পরিবারের সদস্য রেখে আপনি যদি রাষ্ট্র সংস্কারের গল্প শোনান, সেই গল্পকে বিশ্বাস করবে? সেই জায়গাগুলো ধরছে না কেন? এই গল্প বিশ্বাস করতে পারে যারা বোকা, তারা। কিন্তু যারা সচেতন, রাজনীতি সম্পর্কে জানে, বোঝে, তারা কিন্তু ঠিকই অনুমান করেছিল যে এই গভর্নমেন্ট খুব ভালোভাবে আসলে সবকিছু কন্ট্রোল করতে পারবে না, বা রান করাও কষ্ট হয়ে যাবে। আমরা তো শুরু থেকেই বলছি যে আপনারা এই উপদেষ্টা পরিষদ আপনারা সংস্কার করেন, যেটি ইতিমধ্যে তিনি বললেন যে অধিকাংশই চট্টগ্রামের উপদেষ্টা এবং অধিকাংশই এনজিও সেক্টরে অভিজ্ঞ। তো আপনি শুধুমাত্র চট্টগ্রামের মানুষ আর এনজিও সেক্টরে অভিজ্ঞ মানুষ, তাদের মাধ্যমে আপনি রাষ্ট্র চালাবেন? এটা কি সম্ভব? এটি সম্ভবপর নয়। যে কারণে আমরা বারবার বলছি যে আপনারা এই উপদেষ্টা পরিষদ এটি বাড়ান। আমাদের কথা আপনারা রাখলেন, পরবর্তীতে তো তারা বাড়িয়েছে, কিন্তু আসলে তো সেখানে তো রাজনীতিবিদ বা রাজনীতি করার ক্ষেত্রে অভিজ্ঞতা আছে। যেটি তিনি বললেন যে আমরা সেই ছাত্র রাজনীতি অবস্থায় মানুষের সাথে মিশেছি, মানুষের কাছে গিয়েছি, মানুষের পালস বোঝার চেষ্টা করেছি। কিন্তু এই উপদেষ্টাদের মধ্যে কয়জন, যারা ছাত্ররা গিয়েছে তারা ব্যতীত, কয়জন সেই বিপ্লবী চেতনার, কয়জন মানুষের সাথে সম্পৃক্ততা ছিল? একটা আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি জাস্ট একটা কথা একটু আপনাকে সংযুক্ত করে দিই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি এই চট্টগ্রামের বিষয়ে তিনি বলেছেন এটি আসলে পুরোটাই কাকতালীয় বিষয়, আর তার আসলে এই বিষয়ে খুব একটা মানে জানাশোনা ছিল না, কারণ তিনি দেশের বাইরেই ছিলেন। আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে তার আসলে খুব বেশি এক্সপেরিমেন্টের জায়গাটা ছিল না। জি, আপনি বলুন। তাহলে এই উপদেষ্টা পরিষদ গঠন কে করলেন সেটি বলতে হবে। যদি প্রফেসর ইউনূস না করে থাকে, সেটাই বলছি, যদি তিনি না করে থাকেন তাহলে কে করলো? আমরা তো যতদূর তথ্য পেয়েছি যে অধিকাংশই আসলে তার সাথে সম্পর্ক ছিল এবং এনজিও কর্মকাণ্ডে তার সাথে যুক্ত ছিল। এবং এটি আমি শুধু বলছি না, এটি তো আমার বক্তব্য দেওয়ার আগেই তো আমাদের সম্মানিত তিনি তো বললেন, তিনি তো এই প্রসঙ্গ এখানে টানলেন। কেন এই প্রসঙ্গ টানার কারণটা কি? কারণ সরকার যদি চট্টগ্রামের মানুষকে নিয়েও ভালোভাবে রান করত, তাহলে কিন্তু বিতর্ক আসতো না। সরকার যদি এনজিও সেক্টরের মানুষকে নিয়ে ভালোভাবে রান করত, তাহলে এই বিতর্ক আসতো না। তো বিতর্ক আসছে এই কারণেই যে সরকার আসলে ভালোভাবে এই দেশটা চালাইতে পারছে না। দেখেন প্রত্যেকটা জায়গায় প্রতিদিন আন্দোলন, মারামারি, হানাহানি, কত কিছু ঘটছে। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে? এই যে একজন মানুষকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিয়েছে, তিনি কিছু বোঝেন? তিনি জনগণের পালস বোঝেন? মানুষের কাছে যান, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। তিনি 100% সফল, কিছু 100% সফল, কিন্তু 100% সফল হননি। আমি তো মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা 99% ব্যর্থ হয়েছে। তিনি নিজেকে সফল দাবি করছেন, নিজে দাবি করলেই কি হয়? নিজে যে দাবি করছেন সেই দাবি তো ভুল প্রমাণিত হয়েছে। এই যে ছাত্ররা আন্দোলন করছে, আচ্ছা আপনি বলেন তো, আপনার কাছে আমি প্রশ্ন করছি, কি দাবি নিয়ে এই ছাত্ররা আন্দোলন করছে? কোনো দাবি দাওয়া আপনি জানেন? জানেন কিছু? জানেন না? আমরা কেউ জানি না। ছাত্ররা নেমে যাচ্ছে, কারা নামাচ্ছে? আওয়ামী লীগ নামাচ্ছে, টাকা দিয়ে নামাচ্ছে। আওয়ামী লীগ এখন এই পরিবেশ অস্থিতিশীল করার জন্য টাকা পয়সা ব্যাপকভাবে ঢালছে এবং আওয়ামী লীগ উস্কানি দিচ্ছে সাধারণ মানুষকে যে এই সরকার তোমাদের দাবি দেওয়া পূরণ করতে পারছে না, তোমাদের এই অধিকার এখন প্রতিষ্ঠা করা দরকার। যেমন ধরেন তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের একটা গ্রুপ সাধারণ শিক্ষার্থী সেজে বলল যে এখন তো অভ্যুত্থান সফল হয়েছে, আমরা ভূমিকা রেখেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যাপক জায়গা জমি আছে, পর্যাপ্ত পরিমাণ সক্ষমতা আছে, আমরা এখন বিশ্ববিদ্যালয়ে দাবি তুলব। সাধারণ শিক্ষার্থীরা মনে করলো যে দাবি তো যৌক্তিক, বিশ্ববিদ্যালয় হইলে তো ভালো, সার্টিফিকেটের মান বাড়বে,
তারা কিন্তু রাস্তায় নেমে গেল। এই যে আওয়ামী লীগ এইভাবে উস্কানি দিচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা এই উস্কানির ফাঁদে পা দিয়ে যখন রাস্তায় নামছে, সেখানে দেখবেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ডুবে সেটা যাচ্ছে। মেনে নিলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে সুপার সানডে, মেগা মানডে, এই ধরনের কার্যক্রমগুলো ঘোষণা দিয়ে তারা করছে, সেইখানে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? আমারও তো সেই প্রশ্ন, ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা নামছে, আর সরকার কি করছে? একটি সরকার তো রয়েছে, এই সরকার ভালো হোক খারাপ হোক, পরিসর কম হোক বেশি হোক, এই সরকার তো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে তো সমস্ত বাহিনী রয়েছে। তাহলে এই বাহিনীগুলোকে আপনি রিজার্ভ কেন রাখছেন? আপনি কি চাচ্ছেন যে বাহিনীগুলো শক্তি ক্ষয় করবেন না? আপনি এই বাহিনী এত কিছু জানছেন, গোয়েন্দা সংস্থা জানে এত কিছু হইতে পারে, ঝামেলা হইতে পারে, আগের দিনে ঝামেলা হয়েছে, পরের দিন ঘোষণা দিল, ঘোষণা দিয়ে ওপেনলি যুদ্ধে নেমে গেল, আপনারা কোনো প্রতিবাদ করলেন না, আপনারা সেটা থামানোর চেষ্টা করলেন না। আপনারা বলছেন পুলিশকে নামিয়ে দিলে সেখানে একটা বাজে পরিস্থিতি তৈরি হতে পারতো বা রক্তপাত হতে পারতো। এটা কোনো কথা? একজন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের পক্ষ থেকে যদি এই বক্তব্য আসে, এই বক্তব্য গ্রহণ করা যায়, আমরা মনে করি সরকারকে আমাদের কথা শুনতে হবে। যাদের রাজনীতি করার অভিজ্ঞতা আছে, যারা জনগণের পালস বোঝে, যারা এতদিন আন্দোলন সংগ্রাম করেছে এবং হামলা মামলার শিকার হয়েছে, মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে একটা অভিজ্ঞতা অর্জন করেছে, তাদের কথা শুনতে হবে। হ্যাঁ, সরকার তো আমাদের কথা শুনছে, যতটুকু শুনলে সরকার সফল হইতে পারতো এতটুকু কথা কিন্তু শুনছে না। এই জন্যই আমরা চাই সরকার সফল হোক। আমরা চাই দলগুলোর সাথে ইতিমধ্যে সরকারের যে প্রকাশ্য দূরত্ব সৃষ্টি হয়েছে, আপনিও জানেন, আমরাও জানি, আমরা চাই যে দলগুলোর সাথে সরকার সংলাপের আয়োজন করুক। আমরা শুনলাম যে আজকে বিএনপির সাথে সরকার বৈঠক করেছে। এখন এই সংলাপ কি আসলে বিএনপির পক্ষ থেকে ডাকা হয়েছে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে ডেকেছে, সেই প্রশ্ন কিন্তু মানুষের মনে। আমার কথা হলো যে বিএনপি কেন সরকারের কাছে যাবে? সরকার তো তার প্রয়োজনে রাষ্ট্র সংস্কার সফল করার জন্য, দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে ডাকবে, কিন্তু সেই ডাকছে না কেন?